নতুন অনুষ্ঠান আমাদের জনমত। প্রথম কথা হচ্ছে বলে রাখি আপনাদের কাছে, জনমতে আপনারা অংশগ্রহণ করবেন টেলিভিশনের সাউন্ডকে মিউট করে। আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন আপনারা করবেন। 2024 নির্বাচনী বছর, এবং এই নির্বাচনী বছরে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে এবং বিশ্ব জুড়ে যে কাউন্টডাউন, সেটা হচ্ছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। এই প্রাণ প্রতিষ্ঠার জুড়ে একটা আবেগ তৈরি হয়েছে, রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে 500 বছর ধরে যে বিতর্ক চলেছে, সেই বিতর্কের সমাপতন হচ্ছে 22শে জানুয়ারি। স্বাভাবিকভাবেই গোটা ভারতবর্ষ উদ্বেল হয়ে রয়েছে এবং তাকে নিয়ে হচ্ছে একটা রাজনৈতিক মেরুকরণের পরিস্থিতিও তৈরি হয়েছে, এরকম অনেকেই মনে করছেন। বিভিন্ন বক্তব্য, এক্ষেত্রে আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। তার কারণ গেস্ট থাকবে, যেরকম আমাদের প্যানেলিস্ট হিসাবে যারা রয়েছেন তারা তো থাকছেনই। তার কারণ আপনারা যে প্রশ্নগুলো করবেন, আপনারা যে মতামতগুলো দেবেন, তার সাথে কিন্তু আমাদের এই সমীক্ষাগুলো চলতে থাকবে। বিভিন্ন সমীক্ষা তৈরি হয় এবং দেখা যায় যে জনমত সমীক্ষা অনেক ক্ষেত্রে ফেল করে যায়। কেন করে? আজকের যুগে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আজকে যখন ডেটা সায়েন্সের যুগেও ফেল করছে, তার কারণ কোথাও একটা জায়গায় টেলিভিশনের সীমাবদ্ধতাটাকেও অতিক্রম করার কতগুলো দায় আমাদের থাকে। আর+ নিউজ 16 বছর অতিক্রান্ত একটি চ্যানেল। আমরা আগেও আপনাদের বক্তব্য নিতাম, আবারও তাই আপনাদের কাছে আমরা রব। শুধু একটাই কথা হচ্ছে যে আপনারা দুটো ফোন লাইন আপনাদের জন্য খোলা থাকবে, এবং আমি যারা আমাদের প্রোগ্রাম কন্ট্রোল রুমে রয়েছেন তাদেরকে বলবো যে ফোন লাইনটা আজকে যেহেতু প্রথম দিন, শুরু থেকেই আমরা অন করছে, এবং তারপর আমি এক এক করে গেস্ট যারা যারা আজকে রয়েছেন আমাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। যারা রয়েছেন সুবল সর্দার রয়েছেন, যিনি লেখক, প্রাবন্ধিক, যুগশঙ্খ পত্রিকা, স্বস্তিকা, বিভিন্ন পত্রিকায় তিনি নিয়মিত লিখে থাকেন। এবং রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এবং রয়েছেন অত্যন্ত জনপ্রিয় নেতা এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। তিনজন আমাদের গেস্ট হিসাবে রয়েছেন। আমি শুরুতে ফোন লাইন অন করে দেওয়া হয়েছে, কিন্তু তার আগে দুজনের বক্তব্য প্রথমে শুনব। বীরবাহা হাসদা, তিনি বলেছেন যে মেরুকরণের একটা পরিস্থিতি তৈরি করছে, অর্থাৎ রাম মন্দিরকে ঘিরে যে আবেগ, তাকে ঘিরে ভারতীয় জনতা পার্টি এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। ঠিক কি বলেছেন শুনবো। আমি যেটা দেখছি একদম নোংরা রাজনীতি করা হচ্ছে, যে আমি কোন ঠাকুরকে পুজো করব, কখন পুজো করব, যেভাবে জোরজার করা হচ্ছে, এভাবে তো জোরজার করা যায় না। ভগবান তো মানুষ নিজের মন থেকে ভগবানকে ডাকে। তো সেই জায়গা থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে সর্বধর্মের মানুষকে একসাথে হাঁটাবেন, এবং আমরা আদিবাসীরা বিশেষ করে আমরা কিন্তু, রাম আমাদের ভগবান নয়, আমাদের ভগবান কিন্তু আলাদা। তাহলে আমাদের ভগবানের কথাও তো ভাবতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে। আর বিজেপি যেটা করছে, নোংরামি একটা বিভেদের সৃষ্টি করছে, যেটা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে লড়াই লাগানোর যে চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা বাংলার মানুষ তো সবসময় থাকবো। আমি এত দিন দেখে এসেছি, যেখানে দেখুন ঘরটা কমপ্লিটই হলো না, সেখানে আপনি ঢুকবেন কি করে? তো ঘরটা আগে কমপ্লিট করতে হবে। কারণ বিজেপি, এটা বারবার বলছি তো, বিজেপি যেটা করছে নোংরা একটা রাজনীতি করার চেষ্টা করছে, এবং এই নোংরা রাজনীতি করে বিভিন্ন এলাকাগুলোকে অশান্তির একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতির সাংসদ দিলীপ ঘোষ, তার কি বক্তব্য এই প্রসঙ্গে একটু শুনে নেব। কত দুর্ভাগ্যের বিষয়, সারা দুনিয়া জুড়ে উৎসব হচ্ছে একটা, তাতে লোকে অংশগ্রহণ করছে, সেটা লোক দেখবে। ফুটবল বিশ্বকাপ হলে আমরা, ক্রিকেট বিশ্বকাপে সব জায়গায় এলইডি লাগানো হয়, লোকে দেখে, এটাও তো একটা উৎসব সেই হিসাবে। তো তার জন্য কোর্টে যেতে হচ্ছে, কোর্টের পারমিশন নিতে হচ্ছে, রেস্ট্রিকশন করা হচ্ছে কেন? তো এটাই চিন্তার বিষয় যে পশ্চিমবাংলায় কী গণতন্ত্র আছে। উনি আবার সংহতির মিছিল করবেন, সেখানে সমস্যা হবে না? সংহতির মিছিল কাদের নিয়ে করবেন? যারা সবসময় উৎপাত করে, দাঙ্গা বাঁধায়, যারা লুটপাট করে, যারা সিএর সময় আগুন জ্বালিয়েছে, ট্রেন বাস জ্বালিয়েছে, তো সেটা হতে পারে। আর এলইডি লাগাতে গেলেই সমস্যা হবে, লোক যদি দাঁড়িয়ে দেখে। সারা দেশ থেকে কোটি কোটি মানুষ অযোধ্যায় ভগবানের দর্শনের জন্য যেতে চান, মন্দির দর্শনের জন্য যেতে চান। তো ওখানে যারা আয়োজক তারা ঠিক করেছেন সবাই যদি একসঙ্গে যায়, তাহলে ছোট্ট শহর অযোধ্যায় ব্যবস্থায় গণ্ডগোল হয়ে যাবে, দুর্ঘটনা ঘটবে। তাই তারা বিভিন্ন রাজ্যকে সময় আলাদা আলাদা দিয়েছেন। 22 তারিখের পরে সাধারণ মানুষ যাতে দর্শন করতে পারেন। কেন্দ্র সরকারও
সহযোগিতা করছে। বিভিন্ন রাজ্য থেকে একাধিক ট্রেন, শত শত আস্থা স্পেশাল ট্রেন চলবে অযোধ্যার উদ্দেশ্যে। তার মধ্যে 29 তারিখ থেকে আমাদের পশ্চিমবাংলা থেকে, আর হাওড়া থেকে ট্রেন শুরু হবে 29 তারিখ, প্রথম ট্রেন যাবে। 5টা ট্রেন আপাতত যাবে 5 দিন। আর সেই যারা যেতে চান তারা 1600 টাকার টিকিট কাটবেন, আগে জমা দেবেন, বাকি রেল পাস ইত্যাদি দেবে। ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওনারা। ওখানে ভলেন্টিয়ার থাকবে বাংলাভাষী, খাওয়া থাকা যাতায়াত সব ব্যবস্থা হবে। তো সারা ভারতবর্ষকে 4টে জোনে ভাগ করে আলাদা আলাদা পরিচয়পত্র দেওয়া হবে রঙের, এবং সব জায়গা থেকে ট্রেন চালু হবে। আরও ব্যাপক আপনারা জানতে পারবেন, প্রেসকেও জানানো হবে। তো সমস্ত রাম ভক্ত জনতা যাতে অযোধ্যা দর্শন করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থা হয়েছে। কোথাও একটা যেমন ব্যবস্থাদি রয়েছে, সেটা দিলীপবাবু বিস্তৃত আকারে বললেন, কিন্তু রাজনৈতিক বিতর্ক, বিশেষ করে সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ সংহতি যাত্রা করবেন। হাজেরা মোড় থেকে শুরু করে বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদুয়ারা প্রদক্ষিণ করে সেটা শেষ হবে। নিশ্চয়ই এটার প্রতীকী নয়, এর বার্তা খুব স্পষ্ট রয়েছে। আমি প্রথমে একটু শঙ্কুদেব পান্ডার কাছ থেকে জানতে চাইব। শঙ্কুদেব, এই যে জায়গাটা ধর্মীয় মেরুকরণের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রামকে নিয়ে একদিকে আবেগ, এক বিস্তৃত আবেগ, কিন্তু অন্যদিকে হচ্ছে তার রাজনৈতিক সুবিধা নিতে চাইছে বিজেপি, যেটা বীরবাহা হাসদা বললেন। দেখুন, বীরবাহা হাসদার কাছে আমি এক্সপেক্ট করেছিলাম, উনি বললেন রাম ওনাদের দেবতা নন তো কে দেবতা, উনি ওটা বললেন না। ওনার কাছে হয়তো রাজনৈতিক দেবতার কথা উনি ইন্ডিকেট করতে চেয়েছেন। দেখুন, পশ্চিমবাংলায় আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি, পরিস্থিতি এমন জায়গায় এনারা তৈরি করেছেন, আমি যদি হিন্দু ধর্মের কথা বলি তাহলে আমি সাম্প্রদায়িক, আর যদি আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলি তাহলে আমি সেকুলার। এই অ্যাপ্রোচটা বন্ধ হওয়া দরকার। আপনি যে কোনো দিন হচ্ছে সংহতির মিছিল করতে পারতেন, আপনি করেননি। আপনি এমন একটা দিনকে সংহতির মিছিল হিসেবে টার্গেট করেছেন যাতে স্পষ্ট হচ্ছে যে আপনি নির্দিষ্টভাবে কারোর বিরোধিতা করবার চেষ্টা করছেন। আপনার উদ্দেশ্য সংহতি নয়, কোথাও সুপ্ত উদ্দেশ্য রয়েছে রাজনীতি করবার। আজকে কেন বীরবাহা হাসদাকে দিয়ে প্রেস কনফারেন্স করাতে হচ্ছে? কুণাল ঘোষকে আনেননি কেন? কেন অন্য কাউকে প্রজেক্ট করা হয়নি? আমায় মার্জনা করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা কংক্রিট সাম্প্রদায়িক অ্যাপ্রোচে কমিউনিকেট করেছে তৃণমূল কংগ্রেস। বীরবাহা হাসদাকে উনি পরের লাইনটা বললে আপনি বুঝবেন কেন বলছি এটা। কেন বীরবাহা হাসদা? কারণ উনি বুঝেছেন যে আদিবাসীদের উন্নয়ন উনি দিতে পারেননি। আদিবাসী মানুষরা হই হই করে নেমেছেন, বলছেন তাদের দেবতা রাম তাদের বাড়িতে আসবেন। আর যারা আদিবাসী, যারা মূলবাসী, যারা এখানকার পুরনো বাসিন্দা, তারা রামের এই তার রাজ্যাভিষেক, তার ফিরে আসা, তার বাড়িতে পদার্পণকে আত্মস্থ করে নিয়েছেন। এতে আতঙ্কিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে তাই বীরবাহা হাসদাকে আজকে একটা ফোন নিয়ে নিই, একটা লাইন শেষ করে দেব, আপনি ফোন নিতে যাবেন একটা লাইনে। আপনি কটা প্রেস কনফারেন্স বীরবাহা হাসদাকে দেখেন অভিষেক বাবুকে জড়িয়ে ধরা ছাড়া? কটা প্রেস কনফারেন্স? আজকে আদিবাসীদের উন্নয়ন নিয়ে কটা প্রেস কনফারেন্সে উনি আসেন? ওনাকে প্রজেক্টই করা হয়েছে পলিটিক্স করবার জন্য। স্বপ্নম হালদার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সোনারপুর থেকে। আপনার প্রশ্ন, জনমতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার ফোন অন। হ্যাঁ স্বপ্নম, স্বপ্নম শুনতে পাচ্ছেন? ফোনটা অফ করছে। হ্যাঁ প্রদীপ্ত। না, আসলে শঙ্কু আজকে বোধহয় তৈরি হয়ে আসেনি, সেজন্য শঙ্কুর একটু সমস্যা হলো। বীরবাহা হাসদাকে আনা হয়েছিল এই কথাটা কুণাল ঘোষ কোথায় গেল দেখানোর জন্য। ওর একটু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজটায় যেতে বলবো। সারাদিন বোধহয় খবর দেখেনি, খুব ব্যস্ত তো, সামনে 22 তারিখ, তো সেই 22 তারিখ একটু ব্যস্ত থাকার জন্য হয়তো নেটওয়ার্কটা কাজ করতে পারেনি। তো কুণাল ঘোষ যথারীতি ছিলেন, আজকে ধূপগুড়ি নিয়ে চর্চাটা হচ্ছিল। তার মধ্যে যদি কেউ বীরবাহা হাসদার আলাদা করে বাইট নেয়, এখনো বাইট আর প্রেস কনফারেন্সের মধ্যে হয়তো গুলিয়ে ফেলেছে ও দীর্ঘদিনের সাংবাদিক, এখন সেটা তো আজকে বীরবাহা ছিল, কুণাল ঘোষ ছিল। কদিন থাকেন বীরবাহা হাসদা? আমি কি বলবো, কটা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন? কেন আজকে প্রেজেন্ট করানো হয়েছে? এবং বাইটটা শুনুন আপনাকে কি দিয়েছেন। বলেছেন আমার দেবতা নন, আমি রিপ্রেজেন্টেটিভ, আমি আদিবাসীদের মুখ, আমি দাঁড়িয়ে বলছি খুবই নোংরা প্রকৃতির মানসিক অবস্থানটা বোঝা যাচ্ছে যে নোংরা প্রকৃতির পলিটিক্স নয়, সেই সত্যিটাকে ও জোর করে এখানে প্রমাণ করতে পাল্টা আরোপটাকে কি হ্যাঁ সেটা পাল্টা আরোপটা হচ্ছে এটা, যেখানে বীরবাহা হাসদা বলছে মেরুকরণের কথা, শঙ্কু বলছে থাকতে গেলে নিজের ভুল ডাকতে গলাবাজি করতে হয়, গলাবাজিটা করতে হয়।
আসলে আমরা দাদা, আমি এখানে এক কেউ মিনিট পাবো। বলছি না, এক সেকেন্ড। আমরা কেউ বলছি না যে রাম আমাদের দেবতা বা দেবতা নয়, এই কথাটা শঙ্কুদেব চাপিয়ে দেবে, কারণ ওর রাজনৈতিক না, না, আমার বাধ্যবাধকতা ভুল আছে। কি? রাজনৈতিক না, বাধ্যবাধকতা ভুল কি? 500 বছরের লড়াইয়ের পর একটা মন্দির তৈরি করা, সেই প্রতিষ্ঠা 500 করা, বছরের এটা ভুল। লড়াইকে কেউ অসম্মান 300 জন করছে না, লোক ওটা নিয়ে কথা মৃত্যুর হচ্ছে উপর না। দাঁড়িয়ে ওটা নিয়ে একটা কথা হচ্ছে না, জায়গায় কথা হচ্ছে সফলতা বিবাহ আছে, হাসদা সেটা কেন ভুল। আসবে না আসবে না। রামের তপসিলি সাধনা জাতিকে করা নিয়ে ভুল। যারা কথা বলছে, কি বলতে চাইছেন তারা প্রদীপ্ত তপসিলি বাবু? জাতির যিনি কি বলতে যিনি চাইছেন? রাষ্ট্রপতি, তাকে হ্যাঁ? রাম মন্দিরের আজকে উদ্বোধনে ডাকেন আইনি না। পদ্ধতিতে যিনি রাম নিয়ে সুপ্রিম কোর্টের তৃণমূলের মাধ্যমে standpoint টা কি? আজকে রাম মন্দির যিনি প্রতিষ্ঠা যিনি করেন। SC ST, সেই SC না, না, ঠিক আছে, ST অনেকক্ষণ নিয়ে হলো কথা এটা যখন নিয়ে। হবে, নোংরা politics। তখন না ওরা তো আমার মধ্যে কথা বলবে। তৃণমূল কংগ্রেসের নোংরা রাম মন্দির নিয়ে politics। তৃণমূলের স্ট্যান্ডপয়েন্টটা কি? নোংরা politics। অন ক্যামেরা বিজেপি On যেটা করার camera চেষ্টা করছে, নোংরা politics। সেই নোংরা পলিটিক্স কাপড় সবাই খুলে ধরে ভুবন বসে ব্যানার্জি রাম আমাদের রাম সঙ্গে রাম রয়েছেন রাম হুগলি থেকে। এক সেকেন্ড, ভুবন ব্যানার্জি, ভুবনবাবু আপনার ফোন অন। প্রমাণ করে দিয়েছে যে আচ্ছা, 19 সাল ফোন থেকে শুনবেন না, চলে লোকের- আসছে, এক সেকেন্ড, লোকের এটা কথা পরিষ্কার শুনবেন হয়ে না। যাচ্ছে। জনগণ ভুবনবাবু বলে যাচ্ছে। আপনার ফোন অন। শঙ্কুদেব পান্ডা গলাবাজি করতে করতে কোথায় যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি এই যে জনমত আর প্লাস দেখছি, এই যে ফোন নাম্বারটা দিকে করছি, রাম মন্দির যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে। সকালবেলা আপনি ফ্লাইটের টিকিট কাটতে পারেন, আর ট্রেনের টিকিট 1600 টাকা দিয়ে কাটতে পারেন। প্রতিদিন যাওয়ার ব্যবস্থা আছে কলকাতা থেকে। শঙ্কুদেব বাবু, নমস্কার, কে বলছেন? আমি শঙ্কুদেব পণ্ডা কথা বলছি। থ্যাংক ইউ, আমি উদ্বিগ্ন আছি যাবার জন্য। আমার আবার রামনবমীর দিন জন্ম। জয় শ্রীরাম, ভালো থাকবেন। হ্যাঁ জয় শ্রীরাম, ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ, আপনাকে ঠিক আছে, ধন্যবাদ। আপনার ফোন ভালো থাকবেন, ভালো থাকবেন। ভুবনবাবু আপনার ফোন অফ করছি। আপনি পেয়েছেন এবং কিছুক্ষণ আগে দিলীপ ঘোষও বিস্তৃতভাবে বলে দিয়েছেন অযোধ্যা যাওয়ার জন্য। তবে এখন একটা সিকিউরিটির একটা বিষয় অত্যন্ত রয়েছে এবং না না, চারিদিকে 23 তারিখ থেকে তো মন্দির খুলে যাবে, সবাই যাবেন। ওকে প্রদীপ্ত একটু প্রদীপ্ত স্ট্যান্ড বাবু পয়েন্টটা যান, কি? রামের আশীর্বাদে রাম আমাদের মন্দিরে বিরোধিতা তৃণমূল করুন। কংগ্রেসের মমতা স্ট্যান্ড পয়েন্ট। বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্ট আপনি দেখাননি। আমি অনুরোধ করবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেই স্ট্যান্ড পয়েন্ট উনি জানেন না, না জেনে চলে এসেছেন। মেয়ে জানে না সেটা দেখা গেল না কিছুক্ষণ জেনে আগে। চলে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখা জানি গেল স্ট্যান্ড কি। ধর্ম স্ট্যান্ড যার হচ্ছে যার বিরোধিতা উৎসব করা। সবার। এই প্রশ্নটা করে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে প্রপাগ্যান্ডা সরাসরি কিভাবে সেট বিরোধিতা। করতে হয়। এখানে প্রপাগ্যান্ডা সেট করার কোনো জায়গা নেই। আমরা যখন কথা বলছি তখন বিজেপি চিৎকার করবে, এটা খুব স্বাভাবিক। বিজেপি আজকে প্রেস কনফারেন্স দেখে আসেনি, এখানে মিথ্যে কথা বলবে, সেটা খুব স্বাভাবিক। বিজেপি বীরবাহা হাসদাকে নিয়ে যখন Serious বলবে communication, যে serious যুক্ত- communication। আরে বাবা, সিরিয়াস কমিউনিকেশন দরকার, নিজের সময় নিয়ে কথা বলো। একদম বলাবাজি করবে না এখানে এসে। হুমকি, শাসকের হুমকি। একদম শাসকের হুমকি দেখতে জয় চাই না। শ্রীরাম। শাসকের হুমকি দেখি রাম দেবো টাইম মতো। আপনাদের বুদ্ধিমত্তা শাসক দেখছেন, তোমাকে তো নিজে প্রলোভন করে দিচ্ছে। যাদবপুর শাসক থেকে তো প্রলোভন করে দিচ্ছে। জনমতে যাকে অংশ বলে নিচ্ছেন। পায়ের তলায় থাকো। জনমতে তাকে আসছেন যাদবপুর থেকে উদয়ন বাবু। উদয়ন বাবু আপনার ফোন অন, আপনার ফোন অন। উদয়ন বাবু এক সেকেন্ড। হ্যাঁ উদয়ন বাবু, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের যিনি উপস্থিত আছেন মাননীয়, প্রদীপ্ত মুখোপাধ্যায় অধ্যাপক, হ্যাঁ বলুন, তার উদ্দেশ্যে কিছু হ্যাঁ, প্রশ্ন আছে? ওনাকে একটাই প্রশ্ন করছি, অন্য কোনো প্রশ্ন নয়। হ্যাঁ, বলুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, এসবি আইভি সমস্ত, সেখান থেকে কি উনি কোনো ইনফরমেশন পেয়েছেন যে একটা গন্ডগোল কিছু হতে পারে কলকাতাতে এই রাম মন্দির উন্মোধনের দিন, যার জন্য কি উনি আগে থেকে এই মেজারটা নিয়েছেন যাতে কোনো উদয়ন বাবু, আমি দাঙ্গা আপনার ফাঙ্গা উত্তর না এখনই হয়? দিয়ে দিচ্ছি। উদয়ন বাবু, না, এই অনেকে কথাই ওনার কাছে উদ্বিগ্ন হয়ে বলতে রয়েছেন প্রযুক্তবাবু। এই ধরনের ঠিক কথা। ইনফরমেশন কি মুখ্যমন্ত্রীর কাছে আছে, না, যার ঠিক, জন্য ঠিক, উনি ঠিক। এই আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন উদয়ন বাবু, ধন্যবাদ। উদয়ন বাবু, আপনার থ্যাংক ইউ follow up করছি। আপনার প্রশ্ন করার জন্য। আপনারা যে আর প্লাস দেখছেন, আর প্লাসের তরফ থেকে তো ধন্যবাদ দেওয়ার নেই, মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখেছেন তার জন্য ধন্যবাদ। আমার কথা হচ্ছে সেটা আপনি একটু কাইন্ডলি বিজেপিকে জিজ্ঞেস করলে ভালো হতো, কারণ প্রশ্নটা ওরা আদালতে তুলেছিল, আদালত সেটা নাকচ করেছে। ফলে মুখ্যমন্ত্রী কি বলছেন বা না বলছেন সেটা তো আমার এখান থেকে বলা সম্ভব নয়। এখানে বিজেপি বলতে পারবে যেটা আদালত নাকচ করে দিয়েছে। ফলে এটা আপনার বোধহয় একটু স্মরণে রাখা উচিত হ্যাঁ, ছিল। শঙ্কু। দেখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এটা রাজ্যের আশু কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আশা করেছিলাম যে তিনি মুখ্যমন্ত্রী সেটা হিসেবে অসুবিধা তার কোথায় আরো শেষ আছে? করতে দিন। সেটা তিনি অসুবিধা মুখ্য- কোথায় আছে? অসুবিধা তো কোথাও নেই। আচ্ছা, আমি উত্তরটা দিই। অসুবিধা কোথায় আছে? উনি সেটা যদি বলতে পারেন, আমি একেবারে সেটা তো বলতে তখন পারবো থেকে না। শুরু করে দিয়েছে। এরকম আমাকে করলে সেটা দর্শক শঙ্কুদেব বঞ্চিত হবে, পান্ডা, দেখতে সেটা তো তো ফোন লাইন। শঙ্কুদেব পান্ডা শুরু দেখুন, করেছে। আমি তো আপনি সাউন্ড allow পাচ্ছি করেছেন বেশিরভাগ সে- থেকে। দেখুন, allow করেছেন দেখুন, শঙ্কুদেব তাহলে পান্ডা আমাকে সবাই সামনে রাখুন, আমি আমার একেবারে বলতে দেবো না। সে বলতে একেবারে দেবেন, বলতে দেবো না। প্রোগ্রাম হবে না এটা। প্রোগ্রাম কি হবে না, দরকার নেই। বুঝতে হবে, শুনুন। আপনাকে এই, বুঝতে হবে যে পরিচয়, আপনি পরিচয়, এক শুরু সেকেন্ড, এক করেছেন, সেকেন্ড। তার ফলে আচ্ছা, আপনাকে ঠিক আছে, করতে ঠিক আছে, হবে। ঠিক আছে, ঠিক আছে। আপনি প্রত্যেক প্রোগ্রামে আচ্ছা, এভাবে আচ্ছা, লোকের মুখে আচ্ছা, কথা আচ্ছা, বলবেন। আচ্ছা,
আরে দেখুন না স্যার, আপনি আই, 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 আরে এটা decide করুন, এটা কি, এটা বলুন, আপনি আরে, করুন। তুমি কেন আগে- ওনাকে করুন, ওনাকে বলতে বলুন। আচ্ছা। উনি প্রত্যেক প্রোগ্রামে এসে হাই ফাই দিয়ে উনি দেবেন, শেষ করলে সেটা বলবো। হবে না। না, আমার বক্তব্য খুব পরিষ্কার যে রাজ্যের ব্যবস্থাপনা আমি তো নিয়ে বলতে- কোর্ট কি বলে দিয়েছে। তুমি তো বলেছো। কোর্ট কেন, উনিও আচ্ছা, বলেছেন। সূর্যের আপনি একটা- মাথায় রাখতে হবে, আপনি ঠিক আছে, এটা- ইউ ক্যানট Anchor কি করবে, ঠিক করবে। সামবডি। না 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 কোনো তাহলে ফেভারিজম- এবার কি বলবো? জনমতে কোনো বলো, ফেভার নেই। জনমতে আমাকে উত্তর দিতে হবে, কোনো- উনি এক শেষ সেকেন্ড, করেছেন। এক সেকেন্ড। কিসের ব্যাপারে আমি আরেকজনের কাছে কিসের যেতেই পারিনি, উত্তর? লেখা বিজেপি আছে। আদালতে গেল, সেই আদালতে বেশ, বিজেপি বেশ, নাকচ হয়ে গেল। বেশ, বিজেপি বেশ, 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 এইবার বেশ, বিষয় বেশ। হচ্ছে আমার বক্তব্য খুব স্পষ্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারতেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারতেন, তিনি করেননি। তিনি পলিটিক্যালি এটা অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন। এবং আপনাকে মনে রাখতে হবে, সাম্প্রদায়িক উনি যে সম্প্রীতির ভুল সমস্যা করেছিলেন, কোথায় ছিল? উনি যদি বলতে দেবেন না বলেন, আমি এক লাইন বলতে দেবো। আমি এখন চুপ সাম্প্রদায়িক করেছিলাম, সমস্যা কোথায় ছিল? আমি আবার চুপ করছি, আমি বলতে শেষ করলে বলবো। আমি আবারও বলছি, বেশ। আমাদের বিরোধী দলনেতা, মাননীয় বিরোধী দলনেতা, তিনি আদালতে গিয়েছেন। আদালত পরিষ্কার বলেছে যে এটা নিয়ে এত ভাবার কিছু নেই বা কিছু। সেইখানে প্রশ্নটা কারা তুলছে? বিজেপি তুলছে। এটা তো রাজ্যের মানুষ তুলছে না। আমি আরেকজন সুজিত, আমি চুপ করেছি। না, আরেকজনের আমি নিয়ে এক- নিই। সুজিত, আমি লাস্ট লাইন বলে শেষ করব। আপনাকে মনে রাখতে হবে, আদালত এটা মেনে নিয়েছেন যে সরকার ব্লক স্তরে নেমে, তৃণমূল কংগ্রেস ব্লক স্তরে নেমে সংহতি মিছিলের নামে গন্ডগোল করতে পারে, আর পারে বলেই আজকে এদের ব্লক স্তরে মিছিল বন্ধ করে দিয়েছে আদালত। কেন করেছে? কেন এরা ব্লক স্তরে ওই দিন করতে পারছে না? কেন কোর্ট বলেছে যে করা যাবে না? কারণ কোর্ট এরকম টাইম অনেক বুঝে কিছুই নেয় বলেছে। যে এরা গন্ডগোল কোর্ট করতে অনেক চাইছিল। কিছুই বলেছে। আদালতে কে গিয়েছিল? মুখ পুড়েছে। আদালতে কে গিয়েছিল? নির্লজ্জ বেহায়ার মতো সোজা মাঠে খেয়ে নিয়েছে। রামেও বিরোধিতা করবেন। আপনারা রামেও বিরোধিতা। হচ্ছে না। রামেও এখানে সংহতি বিরোধিতা। রাখার বিরোধিতা নিয়ে আমাদের কথা মধ্যে হচ্ছে। যোগদান করেছেন, জনমতে অংশগ্রহণ করছেন মালদা থেকে মিস্টার আরিফ। আপনার ফোন অন করছি। সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি একটু আসবো হচ্ছে সুবল শঙ্কুদেব বাবু বাবুর আপনার কাছে কাছে। একটা- হ্যাঁ, হ্যালো। আচ্ছা, হ্যাঁ, বলুন। শঙ্কুদেব বাবুর কাছে একটা প্রশ্ন, যে 22শে জানুয়ারি রামলীলা প্রতিষ্ঠা দিবস হচ্ছে, সেটা ঠিকই ধর্মের ক্ষেত্রে হওয়া উচিত, কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি রামলীলার দিনে কোনো মসজিদ পরিদর্শন করছেন না, বা কোনো মুসলিম যে ধর্ম প্রতিষ্ঠান সেখানেও উনি প্রদর্শন করছেন না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় যে সংহতি যাত্রা আরম্ভ করছেন, উনি কিন্তু হিন্দু, মুসলিম, গুরুদ্বার সব জায়গার সমস্ত শ্রেণীর লোকেদের নিয়ে সেই সংহতি যাত্রা করছেন। কিন্তু এই 22শে জানুয়ারি একটা মুসলিম বেশ বেশ, আপনার প্রশ্ন বুঝে গেছি। নিশ্চয়ই গরণ বাবু, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা ফোনটা অফ করছি, আপনি শুনতে থাকুন। আমি হ্যাঁ, আরিফবাবু, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই প্রশ্নের জন্য। আরিফবাবু, আপনাকে নির্দিষ্ট করে জানিয়ে রাখি যে আপনি মনে রাখবেন যে শাসন ক্ষমতায় আসবার পর শাসকের যে ক্ষমতা থাকে, সেই ক্ষমতার প্রয়োগ কিন্তু নরেন্দ্র মোদীজি করেননি। তিনি যদি করতেন, প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরে এই রাম মন্দির প্রতিষ্ঠা তিনি গায়ের জোরে করতে পারতেন বা সরকারি ক্ষমতা প্রয়োগ করে করতে পারতেন। তিনি কি করেছেন, পুরো ব্যবস্থাটা আদালতে নিয়ে গেছেন, সমস্ত পক্ষের কথা শোনা হয়েছে এবং প্যারালালি জায়গা দেওয়া হয়েছে অযোধ্যায় মসজিদ তৈরির জন্য, এবং যে কমিটি এটা নিয়ে লড়াই করছিলেন তাদের সাথে একমত হয়েছেন সব পক্ষ। তারপর আদালতের নির্দেশে এখানে মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে সম্প্রীতির সব থেকে বড় উদাহরণ তো অযোধ্যা। অযোধ্যায় তো প্রমাণ করেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতার আমি অভিযোগ একটু আসবো, বারে বারে একটু রাজনৈতিক সুবল কারণে তোলা হয়, একটু তা সুবল মিথ্যে। বাবু। এবং এর আপনাকে উত্তরটা কিন্তু আপনি- আপনাকে আরো একটা জিনিস বলে নি, না, যখন দুজনে আমি মিলে শেষ না, করে- একটু সুবল বাবুর কাছে আসি। উনি অনেকক্ষণ ধরে তোমার ধৈর্য ধরে শুনলেন। সুবল বাবু, আপনি এই যে মিস্টার আরিফ, গড়ান আরিফ, যিনি মালদা থেকে করেছেন, তাই বলছেন যে এই যে সবকা সাথ সবকা বিকাশ, সর্বজাতি ধর্মকে নিয়ে কোথাও একটা জায়গায় দেশের একটা অংশ, বিশেষ করে সংখ্যালঘু অংশের মধ্যে প্রশ্নটা উঠেছে, তারা মনে করছে যে তারা বোধহয় এই যজ্ঞে তাদেরকে একটু ব্রাত্য করে রাখা হচ্ছে, বা অনেকে এরকম বলছেন মেরুকরণের কথা আপনি দেখলেন, বা কেউ কেউ বলছেন যে সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল, এই জায়গা থেকে তাদের কাছে রামমোহন হচ্ছে অত্যন্ত মানে প্রিয়। নানা ধরনের কথা তো আপনিও বলছিলেন, আপনার লেখাতেও বিভিন্ন সময় আসছে। আপনি এই প্রসঙ্গে কি বলবেন, বিশেষ করে মিস্টার আরিফ যেটা বললেন? দেখুন, আমি একটা সব তর্ক বিতর্ক শুনলাম। সেই তর্ক বিতর্কের পরিপ্রেক্ষিতে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন আমি শোনাবো, সেটা আমি বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, লোক সাহিত্য পৃষ্ঠা 120,
রামের জীবনের সকল কার্যেই উদার বীর্যবান সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। এ কথা ভারতবর্ষ ভুলতে পারে নাই যে তিনি চণ্ডালের পিতা, বানরের দেবতা, বিভীষণের বন্ধু ছিলেন। তিনি শত্রুকে ক্ষয় করিয়াছিলেন এ তাহার গৌরব নহে, তিনি শত্রুকে আপন করিয়াছিলেন। তিনি আচারে নিষেধকে, সামাজিক বিদ্বেষের বাধাকে অতিক্রম করিয়াছিলেন। তিনি আর্য অনার্যের মধ্যে প্রীতির সেতু বন্ধন করেছিলেন। এখন রাম হচ্ছে আমাদের একটা জাতীয় চরিত্র, শুধু তাই না, একটা অনুকরণীয় চরিত্র, যার ফলে রামায়ণ মহাভারত যদি আমাদের জাতীয় মহাকাব্য হয়, রাম তার একটা হচ্ছে তার জাতীয় মহানায়ক আমি বলবো। যার ফলে কি হয়েছে, এখনও দেখবেন শীতকালে যে আমরা যে অনুষ্ঠানটা করি, যে রামায়ণ মহাভারত পাঠ, সেই পাঠ অদ্যাপি চলছে এবং অব্যাহতিতে গতিতে চলছে। ভারতবর্ষ যতদিন থাকবে এবং ভারতবর্ষ সাহিত্য যতদিন থাকবে, ভারতবর্ষের লোক যতদিন থাকবে, এই রামায়ণ পাঠ হবে। এই কথা আমাদের মধ্যে আরো একজন যোগদান করেছেন, মুর্শিদাবাদ থেকে যোগদান করেছেন। বলুন, আপনার ফোন অন করছি। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, বলুন, প্রশ্ন বলুন নবীন বাবু। আমি বলতে চাচ্ছি যে জীবিত থেকে মৃত পর্যন্ত মানুষের রাম নাম নিতে হয়। হ্যাঁ, তো তৃণমূলের যিনি মুখপাত্র আছে তিনি তো শেষ অবধিও রাম নাম করবেন, কিন্তু রামে এত বিরোধিতা কেন? প্রদীপ্ত বাবু বলছেন তৃণমূলের তিনি তো রামের বিরোধিতা করছেন না। বিরোধিতা করছে। কেউ করেছে রামের বিরোধিতা? আমরা বলতে শুনেনি। যেটাই হবে তাদের কাছে উল্টো মনোবৃত্তি, উল্টো ভাব। আচ্ছা, বেশ, নবীন বাবু আপনি শুনতে থাকুন। সরাসরি আসেন তাহলে একটু দেখবেন রাম রাজাতলায় যাবেন। রাম রাজাতলায় দীর্ঘদিন ধরে, সেই 500 বছর ধরেই রামের দেবতার একটা সবুজ রূপী দেহ, গোপালা দেহ, সেইটা পূজিত হচ্ছে। ফলে আমরা কখনো রামের বিরোধিতা নই। আমরা যেটা করছি শুধু শঙ্করাচার্যের দেখেছেন তো, তাহলে আমাকে ধরতে হবে। এবার আপনি কিছু বলছেন, এবার আপনি বলুন। হঠাৎ এরকম রিঅ্যাকশন দিচ্ছে কেন? শঙ্কু আসলে দরকার কি বলেছেন? দরকার শুনুন, আবার বলুন তাদের কথা কে কি আছে সমস্তটা মানুষ শুনেছে। হিন্দু ধর্মে মানুষের সমস্যা হচ্ছে কি, কাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে। আপনি কিন্তু বলতে দিলেন না, আমি ধরে নেব। তৃণমূলের মুখে রামের কথা শুনে অনেকটা ভূতের মুখে রাম নাম বলছে, যেটা করে বাবু বলছেন ভূতের মুখে রাম নাম, ছাত্র নেতাদের মুখে রাম নাম বলছে, ভূতের মুখে রাম নাম। এই ব্যাপারটা আপনারা স্থাপি আছো এবং পুলিশ শঙ্করাচার্য থেকে শুরু সবাই আস্তে আস্তে উত্তর দিচ্ছেন। শঙ্কু নিঃসন্দেহে বুঝতে পারছেন, যারা অনেকেই ফোন করছেন, আমি বুঝতে পারছি অনেকে ফোন করছেন, জনমতে অংশ নিচ্ছেন, নাম বলছেন। আপনারা সমস্ত কিছু আমরা লিঙ্ক আপনাদের কাছে পাঠিয়ে দেবো। যারা আপনারা ফোন নাম্বার দিচ্ছেন, নিঃসন্দেহে পুরো ডিবেটে আপনারা অংশীদার হচ্ছেন। এটা খুবই ভালো। আপনারা তৈরি থাকুন। শুধু একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও আসবো, সঙ্গে থাকবেন। নিউজ স্প্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। লাইজল ফেনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো। চলো টেস্ট করি। জর্মস মারার ব্যাপারে লাইজল 10 গুণ বেশি ভালো। কিন্তু ফিনাইল তো আরো সস্তা। সস্তা? ফিনাইলের 3 ঢাকনির তুলনায় লাইজল কেবল 1 ঢাকনি লাগে। লাইজল দেয় ফিনাইলের চেয়ে 10 গুণ ভালো পরিষ্কার, মারে 10 গুণ জার্মস, আর লাগে কেবল 3 ভাগের 1 ভাগ। হয়ে যান স্মার্ট। করুন লাইজল স্টার্ট। মনে হয় আমার পা মচকে গেছে। মানে তুই ফরবিডেন পয়েন্ট পর্যন্ত চড়বি না? মুভ আছে তো, তাহলে চিন্তা কিসের? সেই জন্য মুভ অ্যাক্টিভ স্প্রে, যার বিশেষ 5 অ্যাক্টিভ ফর্মুলা স্প্রে করার সাথে ব্যথা থেকে শীঘ্র আরাম দেয়। মুভ, যাতে জীবনের মাঝপথে ব্যথা না আসে। ভূমি বিউটি সোপে জার্ম প্রোটেকশন কিভাবে পাবে? ট্রাই ডেটল স্কিন কেয়ার। এতে আছে আর্গান অয়েল 2x ময়েশ্চারাইজার্স, যা ত্বককে করে তোলে সফট। সাথে আছে ডেটলের প্রোটেকশন আর মন মাতানো সুগন্ধ। ডেটল স্কিন কেয়ার, বিউটি আর প্রোটেকশনের পারফেক্ট কম্বিনেশন। আজ দেখা যাক বাথরুম ক্লিনিং এ কে জিতবে, মেহনত সিং না নতুন হারপিক বাথরুম ক্লিনার। মেহনত দেখা যাক, ডিটারজেন্ট দিয়ে খুব ঘষুন তবুও নোংরা থেকেই যায়, কিন্তু নতুন গাঢ় হারপিক বাথরুম ক্লিনার সহজেই করে 10 গুণ বেশি পরিষ্কার। ওয়াও, এত চমক! আজই আনুন নতুন হারপিক বাথরুম ক্লিনার, বেশি থিকার, পরিষ্কার আর মেহনতে নো ফিকার।
তোমার এই উন্মুক্ত যৌবন একদিন আমার প্রাণটাই নিয়ে নেবে। আমি তো শুধু তোমাকে খুশি করতে চাই। যেই মাঝখানে আসবে আমি তাকে নিশ্চিহ্ন করে দেব। হ্যালো পুলিশ, আপনারা বিরাজ সিং এর বাড়িতে তাড়াতাড়ি চলে আসুন। ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় আর+ গোল্ডে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আকাশের উপর দিয়ে উড়ে যাব আর দায়িত্ব পালনও করব এলআইসির সাথে। এলআইসি প্রিমিয়াম জমা করেছো সময় মতো। দিল কে শুনো, এলআইসি চুনো। বিরতির পর ফিরে এলাম এবং প্রথমার্ধে আমরা দেখছি যে অনেকেই যারা ফোন লাইন খোলার পর একটু দীর্ঘায়িতভাবে বলছেন, একদম স্পেসিফিকভাবে আপনারা প্রশ্নটা করুন একটু সংখ্যায়, কারণ প্রচুর মানুষ অংশগ্রহণ করতে চাইছেন। প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের কাছে সরাসরি তারা প্রশ্ন রাখতে চাইছেন। এই ধরনের সুযোগ তো সচরাচর ঘটে না। আমরা বুঝতে পারছি আপনাদের আবেগের কথা, কিন্তু দয়া করে জনমতে যাতে আরেকটু
বেশিক্ষণ হচ্ছে আরও কয়েকজন মানুষের প্রশ্ন নিতে পারি, সেটার জায়গায় কিন্তু যেতে পারি। এটা একটা কিন্তু নিঃসন্দেহে প্রদীপ্ত তোমার বলছে, তুমি বারবার বলছো যে বাধা দিচ্ছে শঙ্কুদেব পণ্ডা, আমি ঠিকমতো তোমার প্রতি প্রপার জাজমেন্ট করতে পারছি না। এটা কি সত্য? যখন এই তুমি যদি পুরো টাইম লাইনটা যখন তুমি দেখবে, তখন আমার একটা প্রশ্ন এই জায়গাটাতেই রয়েছে যে অনেকেই তো বিরোধিতা করছে, কিন্তু রাম, এই যে উনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাংলার, তুমি রামরাজাতলার উদাহরণ দিলে, সেখানে রাজনৈতিক বিতর্কটা কি তুলে খুব বেশি রাজনৈতিক কি কোনো ফায়দা কিছু আছে? সেটা তো বিজেপি উত্তর করবে, সেটা তো তৃণমূল কংগ্রেস উত্তর করার দায়িত্ব তৃণমূল তো কি রাজনৈতিক কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপনি যে টাইম লাইনটার কথা বললেন, আমি অনুরোধ করব আপনি বাড়িতে গিয়ে একটু দেখে নেবেন নিশ্চয়ই, তাহলে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। আমি ভুল হলে আমি সবার সামনে আবার পরের দিন এসে ক্ষমা চেয়ে যাব। আমার বক্তব্য খুব পরিষ্কার, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এখানে সম্পূর্ণ বিজেপি। বিজেপিকে যখন প্রশ্ন করা হলো মালদা থেকে যে ভদ্রলোক করলেন যে উনি রাম মন্দির যাচ্ছেন, ঠিক করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি কেন মসজিদটায় পাশে যাবেন না, কেন অন্য জায়গায় যাবেন? ইরানে কিন্তু যাচ্ছেন। আমি এখান থেকে এই প্রশ্নটা, সত্যি তো দেশের একটা এটা তো একটা ফোনে এস্টাবলিশ যে একটা অংশ কিন্তু তারা মনে করছে যে তারা খুব শঙ্কার মধ্যে রয়েছে। আমি বলবো যে ফোন আপনারা যোগদান করুন এবং হচ্ছে সংক্ষেপে উত্তর দেবেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমত প্রদীপ্তদা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন। আমি মাননীয় শঙ্করাচার্যকে জিজ্ঞেস করেছিলাম, তো তিনি আমায় বলেছিলেন যে সাধারণত হিন্দু ধর্মে আপনি দেখবেন, ধরুন মেদিনীপুরে যে নিয়মে হিন্দু ধর্মের বিয়ে হয়, দেখবেন 24 পরগনায় বিয়ের নিয়মে কিছুটা পার্থক্য দেখা যায়। বা ধরুন আপনি ইউপিতে হিন্দু ধর্মের যেভাবে বিয়ে হয়, তাতে বাঙালি বিয়ের মধ্যে কিছুটা পার্থক্য দেখায়, দুটোই হিন্দু ধর্মের বিয়ে। সেই রকম আচার বিভিন্ন হতে পারে, কিন্তু আরাধ্য তো এক, আরাধ্য তো শ্রীরাম। তো সেই আচার বিষয়বস্তুর মধ্যে হচ্ছে মন্দির সম্পূর্ণ হওয়া নিয়ে প্রাথমিকভাবে ভুল ইনফরমেশন ছিল, কিন্তু পরে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে, সেটা কমপ্লিট হয়েছে। রাম সর্বোপরি, সবার উপরে, তিনি তার বাড়িতে আসবেন, এই আনন্দের উৎসবে সবাই তাতে ইনভলভ হবেন, এটা প্রথমত। দ্বিতীয়ত আমি আপনাকে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এসেছিলেন, তখন বিরোধীরা ক্যাম্পেইন করেছিলেন, এক শ্রেণীর মানুষকে ভয় দেখিয়েছিলেন। আপনি আমায় বলুন, ইউপিতে যোগী আদিত্যনাথজি এসেছেন, একটা ইনসিডেন্ট বলুন। আজকে আসামে আসামে মুখ্যমন্ত্রী এসেছেন, বলুন ইনসিডেন্ট। শুনুন, আপনাকে আমার একটা জিনিস মনে রাখতে হবে, এটাই হচ্ছে সংহতির নিদর্শন, যে ক্ষমতায় আসবার পর একটা উদাহরণ বলো, সিএ নিয়ে যখন তিনজন উপজাতিকে নিয়ে ওই গুলি করে মারা হলো, তার উত্তর কি দিয়েছে? ওই দেখো, আরে ওই দেখো, আমি উপজাতি নিয়ে কথা হলো, তখন সাম্প্রদায়িক নিয়ে কথা হলো, আর যখন আমি উপজাতি নিয়ে বললো, আমাকে তো বলতে বলেছে ভাই, আমি তো তোমার টাইম লাইনটা দেখে নিও। আমি স্যারের কথাতেই বলছি, টাইম লাইনটা দেখে নিয়ে শেষ করুন। আমার বক্তব্য খুব পরিষ্কার কথা, আমাদের এখানে না ওই বুলডোজার পলিটিক্স হবে না, বুলডোজার পলিটিক্সটা হবে, ওটা নিয়ে সন্দেহ হবে না। ওই ইউপি যোগে নিয়ে বলেছে, সেইখানে যখন সিএ নিয়ে আন্দোলন হচ্ছে, কাদের ভরে দেওয়া হয়েছে জেলে, সেটা নিয়ে কথা বলবে না। আরে আমার যদি এই মুহূর্তে অসুবিধা হয়, ওই যে চিৎকার করে যাবে, আমার যদি এখন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকে যদি একজন তপশিলি উপজাতির মানুষ এসে বলে যে চলো ওকে আমি রক্ত দেবো, আর আমার বউ এসে বলবে না প্রদীপ্ত মুখার্জি ব্রাহ্মণ, তোমার রক্ত দেওয়া চলবে না, তাতে ও মরে যায়, মরে যাক, তা কি বলবে? তা তো বলবে না। আমরা এই সমন্বয়ের কথা বলছি, যে সমন্বয় উনি বললেন, আর্য অনার্য যার কথা হোক, রাম তো তার প্রতিভূ। তাহলে সেই জায়গাটায় যখন আমরা কথা বলছি, সেই মন্দিরে দেব নয়, আপনারা স্থাপিয়েছো। রাজনৈতিক একটা মিসেস বোস তিনি যোগদান করছেন জনমতে, আপনার ফোনটা অন করছি, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ বলুন, হ্যাঁ আপনার প্রশ্ন কাকে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন দ্রুত। হ্যাঁ, আমি বলতে চাইছি, চারজন শঙ্করাচার্য, ওনাদের মতামত দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে একজন অব্রাহ্মণ ব্যক্তি তিনি কেন রামলালাকে উদ্বোধন করবেন, এইটা আমি শঙ্করাচার্যের দৃষ্টি আকর্ষণ। শঙ্করাচার্যের মানে যেটা বলেছেন সেটাই উনি বলতে চাইছেন। পুরী এটা কোন শঙ্করাচার্য এই ধরনের কোন অভিযোগ করেননি না, উনি দৃষ্টি আকর্ষণ ওনার বক্তব্য রেখেছেন। ওনার জন্য আমি দুটো লাইন বলতে চাই। উনি হাওড়াতে থাকেন, আমি ওনাকে অনুরোধ করে বলবো, আমি বাবা জগন্নাথের ভক্ত, আপনি দেখবেন প্রতিবার বাবা জগন্নাথ কেন নেমে আসেন রাস্তায়, এটা একবার অনুধাবন করবার চেষ্টা করবেন।
তিনি কেন রথে চড়েন, কেন সাধারণ মানুষের মধ্যে আসেন, এটা চেষ্টা করবেন জানবার। দিলেই আপনি বুঝবেন যে ভগবান সবার কাছেই এক, ভগবান এই বার্তাই দেন, বিষ্ণু এটাই চান। তাই এতে কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই, নির্দিষ্ট কেউ তার সাধনা করবেন, সবারই সাধনার অধিকার রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম তিনি আরতি সবারই অধিকার, যিনি ওখানকার বলতে চাইছেন আপনি, যিনি সংকল্প নিয়েছেন। ওনার কথাতে যদি এটা ধরা যায়, যেটা ও শঙ্কু বলছে, আমি সেটাকে যদি সমর্থন করি শঙ্কুর কথাকে, কিন্তু আমি বলছি যে ভাবধারাটা তাহলে জনসমাজে যাচ্ছে, সেই জনসমাজের ভাবধারাটা যে সেই ভাবধারাকে তোমরা হত্যা করেছো। ওই দেখো এবার কিন্তু সেই ভাবধারাকে আপনারা বিরোধিতা করেছেন, হত্যা করেছে পান্ডারা, আপনারা এখানে পরীক্ষা আমার ঘরে চলে, আমার বাচ্চা ছেলে করতে পারে, এরা যেটা করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করে, সুশ্রী নিয়ে করে, তার প্রমাণ আমাদের প্রবাল মুখার্জি জনমতে অংশ নিচ্ছেন। আপনার ফোন অন করছি প্রবাল বাবু। গোপাল বাবু মাফ করবেন, বর্ধমান থেকে। হ্যাঁ, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ বলছি, আপনি স্ক্রিনে আসুন। হ্যাঁ টিভিতে আছি, আমি আসছি। গোপাল বাবু কি প্রশ্ন? হ্যাঁ গোপাল না, আমার নাম গোপাল মুখার্জি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি এইরকম উদ্যোগের জন্য, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি আমার মানে সাধুবাদ জানাচ্ছি এই ধরনের উদ্যোগের জন্য, কিন্তু উনি ভাবুন এই বেকারদের কি একটা ভয়াবহ অবস্থা, এই বাজার অগ্নিমূল্য কি অবস্থায়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ করে যেই তো সেই জন্য সেবিছি। ঠিক কথা। আপনি অর্থনীতির জায়গা থেকে আমি একটা জায়গায় সত্যি কথা, যে সময়টা রাজ্য সরকারদের চুরিটা আটকালে সব কম হবে, পার্সপেক্টিভে যে সময়টা দাঁড়িয়ে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি বা হচ্ছে বেকারত্বের যে প্রশ্নটা একটা জ্বলন্ত হয়েছে, কিছু বলবেন? হ্যাঁ ঠিক আছে, আপনার ফোন অফ করছি গোপাল বাবু, শুনতে থাকুন। প্রধানমন্ত্রী महंगाई का मां बोलने के लिए तैयार नहीं है, ঠিক আছে ঠিক আছে। আপনারা যে 20,000 কোটি টাকা পাঠিয়েছেন সেটা নিয়ে বলুন। শোল বাবু কুইক। আমি কিছু বলিনি, মোদির কথা শুনে দিলাম। রাম চরিত্রটা একটা জাতীয় চরিত্র, একটা আমাদের ন্যাশনাল ভাবে, সেই ভাবেকে নিয়ে এত বিতর্ক, এত কোন্দল, এত হইচই না করাই ভালো। তৃণমূলই করছে একটা অথবা আমরা যেটা হচ্ছে সেটাকে কুণ্ডিত জানাই, সাধুবাদ জানাই। আর উনি যেটা আপনি খুব প্রাসঙ্গিক, আজকের দিনে দ্রব্যমূল্য বাড়ছে। ঠিক, দেখুন আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা সর্বধর্ম সমন্বয় করছি, এতে বিজেপিরা তো জ্বলছে কি না না ভাই, যে কোনোদিন করো না, জ্বলছে রাম মন্দির সেই দিন তোমাদের মিছিল হচ্ছে যে যেদিন গীতা পাঠ সেই দিন তোমাদের পরীক্ষা, কৃষ্ণ কৃষ্ণ তোমরা সরাসরি বিরোধিতা করো। হরে রাম তৃণমূল চুরি করে করে, আমার তৃণমূল চুরি করে করে, আরে চুরি দাও না, তুমি কি নির্দোষ? রাম রাজ্য প্রতিষ্ঠা হবে বাংলায়, রাম রাজ্য তোমাদের উপযুক্ত শাস্তির কারণ। তোমাকে তো তোমাদের রামই হচ্ছে আদর্শ দাওয়াই। তুমি যেদিন রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে সেই দিন এই চোরেরা ঠান্ডা হবে। আমি জানি না শঙ্কুদেব পান্ডা নির্দোষ কিনা, শঙ্কুদেব পান্ডা আমাকে চুরি বলছি এক্স্যাক্টলি করার জন্য এসেছে। আচ্ছা আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলবো, আমাদের যেদিন আমার বক্তব্য শঙ্কুদেব পান্ডা কি চুরি করেছে? আপনি কি এখানে আলোচনা করবেন না চিৎকার করবেন? আরে সেটা তো আপনি কি বিষয়ে করবে, সেটা আপনি করছেন। গোপাল গোপাল মুখার্জি এরকম করলে যে যেমন ভোটারের যার সঙ্গে যেমন তার সঙ্গে যে যেমন তোমরা দুজনেই মুখপাত্র, যেমন তার সঙ্গে সারদা দেবী শিখিয়ে গেছে। আমি শুধু জানতে চাই যে শঙ্কুদেব পান্ডা কি চোর? কেন তাহলে ওকে বিজেপি চোর বলেছিল? কেন বিজেপি ওকে চোর বলেছিল? আমার সাথে কেন শুভেন্দুকে চোর বলেছিল? এটা মুখপাত্র আজকে দেশের প্রশ্ন করছে, ভোটার প্রশ্ন করছে, কেন বিজেপি বলেছিল? বিজেপিকে উত্তর করতে হবে। আপনি যদি ওটা এন্টারটেইন করেন শাসকের এই ধরনের দম্ভ, কিসের দম্ভ? সবাই দেখেছে, আমি একটা পছন্দ এলাও করছি, সবাই দেখেছে কার দম্ভ। আমার কথা শুনছো না কেন? চুরি করে বিজেপি বলেছিল শঙ্কুদেব পান্ডা, বিজেপি বলেছিল শুভেন্দু, বিজেপি বলেছিল আমি একটু থামতে অনুরোধ করছি, থামতে অনুরোধ করছি। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জেল কেটেছে, আমি কি বুঝবো?
চুপ আমার- শঙ্কুদেব পান্ডা চুপ উত্তর দিক শঙ্কুদেব পান্ডা শঙ্কুদেব পান্ডা বলুক আপনার দর্শন নষ্ট দেখে নিয়েছে যে কে কিভাবে যাদবপুর থেকে প্রীতম দে বলছেন জনমতে অংশগ্রহণ করছেন। আমি তো এটাও বলতে পারছি না যে মুখপাত্ররা শুধুমাত্র ডিবেট করছেন না, তারা কিন্তু এক সেকেন্ড প্লিজ, ফোন অন করছি। আমার কথা হচ্ছে যারা ফোন করছেন তারা কিন্তু ভোটটা 2024-এ তারা লোকসভার ভোটটা দেওয়ার আগে আপনাদের কাছে ক্লিয়ার করছেন। দয়া করে দু দলের দুজন মুখপাত্র আছে, গুরুত্বপূর্ণ যাদের প্রধান প্রতিপক্ষ দু দল, তারা মুখপাত্র রয়েছেন, দয়া করে তাদের প্রশ্নের উত্তরটার মধ্যে সীমাবদ্ধ থাকুন, নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে যাবেন না, এটা হচ্ছে অনুরোধ। তাহলে একটা ইনজাস্টিস হয় যারা জনমতে অংশগ্রহণ করছেন। হ্যাঁ বলুন প্রীতম বাবু, যাদবপুর থেকে ফোন করছেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। আমার প্রশ্নটা টিএমসি যিনি আছেন ওনার কাছে তো রয়েছে, তার সাথে বিজেপির শঙ্কুদেব দ্রুত রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে ওখানে তো মন্দির হচ্ছে, এটা ঠিক আছে, সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটা খুব ভালো পাওনা, কিন্তু তাহলে মন্দির নিয়ে যখন রাজনীতি হচ্ছে তাহলে ওর পাশে যে মসজিদ হচ্ছে সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না কেন? আমার প্রশ্ন এই, যেখানে মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে, মসজিদ নিয়ে যদি টিএমসির ওনার ক্ষমতা থাকে উনি বলুক যে মসজিদটাও করে ভুল করছে। আমার প্রশ্ন এখানেই। বেশ, আপনি শঙ্কুদেব বলছে যে যেহেতু প্রশ্নটা তৃণমূলের কাছে, শাসক এই রাজ্যের শাসক দল, দুজনের কাছে প্রশ্ন দুটো দিক। একটা হচ্ছে উনি বলেছেন যে ওখানে কেন অযোধ্যার সঙ্গে যে মসজিদ হচ্ছে সেটা নিয়ে কথা হচ্ছে না, সেটার উত্তর নিশ্চয়ই শঙ্কুদেব পান্ডা দেবে। আমাকে বলা হয়েছে যে মসজিদ করে ওখানে ভুল করা হয়েছে। আমি না একটু ভুল হচ্ছে, তাই তো বললেন উনি যে মসজিদ নিয়ে ভুল হয়েছে সেটা বলুন। এইখানে ডিবেট করতে গিয়ে যেটা হচ্ছে আপনি শুনে নিন আরেকবার। উনি প্রশ্ন দায়িত্ব নিয়ে, তুমি যেরকম দীর্ঘদিনের একটা অধ্যাপক, আমি দীর্ঘদিনের, আপনি বলুন উনি কি বলেছেন, আমি তার উত্তর দেব। তুমি শুনতে চাইছো না কেন? কেন এত ফিউজিটিভ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। বলুন প্লিজ। সেটা হচ্ছে বলতে চাইছেন যে ওনার একটা ভুল ধারণা হচ্ছে, শুরুতেই জন্য হচ্ছে স্ট্যান্ড পয়েন্টটা আমি জিজ্ঞেস করেছিলাম এখানে। ওনার ধারণা হচ্ছে তুই যেভাবে হচ্ছে যে তোমরা মন্দিরটার বিরোধিতা করছো কিন্তু মসজিদ নিয়ে কিছু বলছো না। আমি আবারও বলছি মন্দিরের বিরোধিতা করছি সেটাই বলতে চাই যে ভুল মানে এটা উনি বলছেন যেটা মসজিদ নিয়ে কেন আমরা কথা বলছি না সেটা উনি বললেন না? হ্যাঁ বলেছেন তো, সেটাই উত্তর দিচ্ছি যে আমরা কেন বলবো মসজিদ নিয়ে কথা, আমরা কেন বলবো মন্দির নিয়ে কথা। আমরা বলছি যে মন্দির নিয়ে রাজনীতি করা হচ্ছে, আমরা বলছি সর্বধর্ম সমন্বয়ের বিরোধিতা করা হচ্ছে, ভারতের যে মূল এসেন্স মাল্টিকালচারালিজম তার বিরোধিতা করা হচ্ছে, এর বাইরে তো আমরা কথা বলছি না। বেশ, এই তো ক্লিয়ার। হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ। আমি প্রথমেই আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাবো প্রীতম বাবু, এবং আপনি একদম ঠিক জায়গায় ইন্ডিকেট করেছেন এবং নির্দিষ্ট করে ওনারা ওই ব্যবস্থার বিরোধিতা করবেন না। তাই আমরা বারবার একটা কথাই বলবার চেষ্টা করছি যে এরা কন্টিনিউয়াসলি, আপনি দেখবেন এর আগে আমরা গীতা পাঠ করেছিলাম তখন বিরোধিতা করে পরীক্ষা ফেলে দেওয়া হয়েছে, এরপর রাম মন্দিরের উদ্বোধনের দিন আছে সেই দিন হচ্ছে এনারা মিছিল করবেন, ফেলে দেওয়া হয়েছে। তো বিরোধিতা কাদের বিরুদ্ধে এনারা করছেন সেটা স্পষ্ট হয়েছে, এবং এই বিরোধিতাটা হচ্ছে ওদের অসাম্প্রদায়িক অ্যাপ্রোচ। আর আমাদের বিরোধিতা করলে এদের কোনো অসুবিধা নেই। দেখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি নামে এক লাইনে শেষ করবো, সাম্প্রদায়িক সম্প্রীতি এটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি পুরো বিষয়টা কোর্টে বিচারাধীন ছিল, সুপ্রিম কোর্টে, তার জন্য অপেক্ষা করেছেন, কোর্ট নির্দিষ্ট করে সমাধান করে দিয়েছে, সেই সমাধান আমরা ইমপ্লিমেন্ট করছি মাত্র। মসজিদ বানানোর জায়গা দেওয়া হয়েছে, সেই মসজিদের জন্য সরকার সাপোর্ট করেছে, এবং যারা মসজিদ কমিউনিকেট করেছে আমি প্রদীপ্ত বাবুর সময় চুপ ছিলাম। একটা খুব সংক্ষেপে এক লাইনে বলুন তো, কোথাও কি আপনার মনে হয়েছে যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, আপনি এই রাজ্য বাসিন্দা, ভারতীয় নাগরিক, কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস রাম মন্দিরের কোনো বিরোধিতা করছে? দেখুন, রাম হচ্ছে আমাদের একটা জাতীয় চরিত্র, ইউনিভার্সাল অ্যাপিল। বিরোধিতা করছে কি? এই ইউনিভার্সাল অ্যাপিল নিয়ে বিরোধিতা না করাই ভালো, এটাকে কুর্নিশ জানানোই ভালো। তবে তেমন কোনো ভাবে এরা করছে না, বিরোধিতা করছে না। মানে কেন বিরোধিতা করছেন আপনি বলছেন? আমি বলি যারা যারা জনমতে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা ফোন চেষ্টা করে পাননি, লাগাতার আপনাদের কাছে আমরা এটা থাকবো, আপনারা অংশগ্রহণ করুন, মতামত জানান, ফেসবুক স্ট্রিমিংয়ে জানান। আমরা দ্রুত আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো যাতে আপনাদের প্রশ্নগুলো আসুক।
আমরা কিন্তু সমীক্ষা এইভাবে এগিয়ে নিয়ে যাব সরাসরি, কেননা এখানে মুখপাত্ররা রয়েছেন, লেখক ছিলেন, তিনজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে যারা চেষ্টা করে ফোন লাইন পাওয়া গেল না, তার কারণ হচ্ছে সব কিছু নিয়েই আমাদের এই জনমত অনুষ্ঠান। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले भरपूर झाग दे मेरी